ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। তো আমাদের সবাইকে মাঠে নামতে হবে, ময়দানে নামতে হবে। আমি জানি এখানে আমাদের সাধারণ জনগণ আছে, তাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের বুঝতে হবে আপনাদের বাড়ির লোকরা, আপনাদের বাড়ির যে ছেলেমেয়েরা তারা যখন পড়াশোনা করতে যাবে, শিক্ষক যদি একটা চাকরি হয় তাহলে কতগুলো স্কুল আরো বন্ধ হবে। অলরেডি 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এরপর আরো কতগুলো স্কুল বন্ধ হবে এবং সেই শিক্ষকদের তাদের বেতন তাদের কি হবে? লোভী মানুষদের জন্য আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা কখনোই মানা যায় না। তাই আজকে আমরা মাঠে নেমেছি এবং আপনাদেরও অনুরোধ করছি, আপনারাও নিজের নিজের এলাকায় নামুন, প্রতিবাদ মিছিল করুন। সবাই আমরা আসুন, সবাই মিলে প্রতিবাদ করি, তবেই একমাত্র এই বাংলাকে রক্ষা করা সম্ভব, আমাদের কখনোই সম্ভব নয়। ধন্যবাদ। বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। ছাত্র পরিষদ জিন্দাবাদ। আজকের কর্মসূচির শেষ বক্তা রাজ্য মহিলা কংগ্রেসের आज के सभा के सभापति यहाँ पर उपस्थित पश्चिम बंगाल प्रदेश महिला कांग्रेस के अध्यक्ष सुब्रता दत्त एवं विभिन्न जिले से आए हमारे कांग्रेस के भाईगण, आपने देखा कि समाचार पत्र के माध्यम से कि किस तरह से गलत है नियुक्ति गई शिक्षकों को 36,000 शिक्षकों को सुप्रीम कोर्ट के द्वारा आज नौकरी से निकाला गया। और किस तरह से निर्ममता पूर्वक जब वो आंदोलन कर रहे थे, तो हम कौन से पश्चिम बंगाल में निवास कर रहे हैं जहां आंदोलन करने টিএমসি যা ধান্দা করছে, আজকে 30,000 মাস্টাররা লাঠি খাচ্ছে, টাকা দিয়ে লাঠি খাচ্ছে। কোটি কোটি টাকা এরা দিয়েছে চাকরির জন্য, কোটি কোটি টাকা এরা দিয়েছে, তারপরে চাকরি গেল আর লাঠি খাচ্ছে। এটা পুরো অন্যায়। এসে মমতা এটা ভুগবে, ভালো করে ভুগবে, এটা আর বলার নেই। ফিরহাদ হাকিম বলেছে কালকে যারা গেছিল লুট করার জন্য গেছিল, সব বেকার, সব ওসব বলা কিছু নেই। যা করছে টিএমসি এবার পাবে, ভালো করে পাবে। অযোগ্য চাকরি প্রার্থীদের যেভাবে বাতিল করে দেওয়া হলো, 2016 সালের এসএসসির যে প্যানেলটাকে পুরো বাতিল করলো সুপ্রিম কোর্ট। আমরা বলতে চাই, যারা যোগ্য মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদের কি অন্যায়, তারা কেন গেল? আজকে বাংলার মুখ্যমন্ত্রীর নিজের দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত। বাংলার মুখ্যমন্ত্রী যারা মেধার ভিত্তিতে যারা চাকরি পেল, অযোগ্যদের জন্য টাকা নিয়ে এই যে প্যানেলটাকে বাতিল করে দিল, আমার মনে হয় আগামী প্রজন্মকে শেষ করার চক্রান্ত বাংলার মুখ্যমন্ত্রীর, তার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। এ তো সরকার অপদার্থ সরকার, চোর সরকার, যাদের ভোটে নির্বাচিত হয়ে 2011 সালে পরিবর্তন নিয়ে এসছে, তাদের পেটে লাথি মারছে এই সরকার। কারণ আপনাদের মনে রাখা দরকার, বাংলার যে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত মানুষ যারা সেদিনে পরিবর্তনের ডাক দিয়েছিল, আর বর্তমান সরকার সেই পরিবর্তনের জন্য পরিবর্তনের আসনে বসে আছে। কিন্তু বর্তমান সরকার যে সরকারটা চালাচ্ছে, নিচে থেকে উপস্তর পর্যন্ত সমস্ত চুরি আর চুরি। কারণ আপনারা খুব ভালো বুঝবেন যে হিন্দু মুসলিম রাজনীতি করে এরা আবার ক্ষমতা থাকার চেষ্টা করছে। আমি তাই বর্তমান মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনারা মুসলিম ভোটের আশা করছেন, যে আপনি যে সাচার কমিটির রিপোর্ট রঙ্গনা পরিপ্রেক্ষিতে যে ওবিসি এস সার্টিফিকেট তৈরি করছেন ইনলিগাল হবে এবং নিয়মকানুন না মেনে কেন এই জিনিসটা করলেন? এই ধোকাটা কেন সংখ্যালঘু মুসলিমদের দিলেন? যে সংখ্যালঘু মুসলিমরা বঞ্চিত হয়ে আজ নিজের ক্ষেত্রেও যে কোনো চাকরি ক্ষেত্রে ইডব্লিউএস সার্টিফিকেট করতে পারছে না। গরিব মুসলিমরা বঞ্চিত হয়ে যাচ্ছে, তবু মুসলিমদের মধ্যে ধোকা দিচ্ছে। জোলাবিতে বিজেপি নামক মেয় বার করছে, করে নিয়ে শুধু ধোকা দিচ্ছে। এই ধোকাবাজ সরকার এই শিক্ষিত সমাজ শিক্ষকদের যেভাবে বঞ্চিত করলো, এরা সরাসরি প্রথমে হাইকোর্টকে জানাতে পারত। যদি এরা অযোগ্যদের লিস্টটা ঝুলিয়ে দিত, যদি এরা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা যারা ঘুষ নিয়েছে এই সত্যটা যদি হাইকোর্টকে বলতো, বা এসএসসিকে যদি হুইপ জারি করতো যে ওএমআর সিট বার করুক, যেমনভাবে অভিষেকে এলাকায় ব্যালট চিবিয়ে খেয়েছে
এরা এসএসসি শিক্ষকদের সেই ওএমআর সিটগুলো চিবিয়ে খেয়ে নিল। 25 লক্ষ শিক্ষকের ওএমআর সিট এরা চিবিয়ে খেয়ে নিয়েছে এই সরকার এবং তার দপ্তর। অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে হোক, হাইকোর্টের কাছে হোক, সঠিক তথ্যটা যদি দিতে পারতো যে এতজন হচ্ছে ভেজাল আর এতজন হচ্ছে আসল, তাহলে আসলের চাকরি যেত না। এটা তো স্বৈরতান্ত্রিকভাবে চলছে। আমাদের প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছেন উনি যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন যারা যোগ্য মানে শিক্ষকদের যাদের চাকরি চলে গেছে অযোগ্যদের জন্য, আজকে উনি বলছেন যে আমরা আমার উপর আস্থা রাখি। সেই আস্থাটা কিভাবে রাখবে? সুপ্রিম কোর্টে 3 বছর ধরে কেস চলছে, তখন উনি কিন্তু যোগ্য অযোগ্য ভাগ করতে পারেননি। আজকে বলছে আমাদের উপর আস্থা রাখো, আমরা তোমাদের দেখছি। কারণ যোগ্যদের যদি চাকরি হয়ে যায় তাহলে অযোগ্যরা তো দিদিমণির মানে কি বলবো, তার তো চেয়ার টেনে নেওয়া হবে। কারণ উনি তো পয়সা নিয়ে বসে আছেন, উনি এবং উনার ভাইয়েরা। তাই যোগ্য অযোগ্যকে একসাথে করে বলছে আস্থা রাখুন। আর কি আস্থা রাখবেন? লাথি মেরেছে শিক্ষকদের, শিক্ষকদের পেটে লাথি মারলো লিটারালি, সরকার পুলিশ দিয়েও লাথি মারলো পেটে। যখন 2011 সালের আগে গণতান্ত্রিক আন্দোলনে মমতা ব্যানার্জি কথা দিয়েছিল লাঠি চলবে না, পুলিশ অত্যাচার চলবে না। কিন্তু 2011 পরে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন দেখলেই মমতা ব্যানার্জি ভয় পান, পুলিশকে লেলিয়ে দেন আন্দোলনকারীদের উপরে। এবং গতকালে গণতান্ত্রিক শিক্ষক আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়লো অগণতান্ত্রিক উপায়। সুতরাং এর নিন্দে আমরা করছি রাজ্য কংগ্রেসের তরফ থেকে। রাজ্য কংগ্রেসের সভাপতি মাননীয় সুরেন্দ্র সরকার আমাদের বলেছে আজকে রাস্তায় থাকতে, এর প্রতিবাদে আমরা এখানে এসেছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি কালকের ঘটনার, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমরা এর প্রতিবাদ করছি, রাজ্য কংগ্রেসের প্রতিবাদ করছি। শিক্ষক শিক্ষিকাদের ওপর যেভাবে জুলুম হয়েছিল এবং পরবর্তীকালে শোনা গেছে মেয়র ফিরহাদ হাকিম বলেছে যারা ওখানে গেছিল তারা পেপার লুট করতে গেছিল। কি বলবেন? এটা বাজে কথা আছে, এটা ভিডিও অলরেডি ভিডিও আছে, তো ক্যামেরা আছে, আপনাদের প্রেস মিডিয়া সব অলরেডি ছিল, প্রেস মিডিয়া সব আছে। কি প্লেস লুট করতে গিয়ে কী করতে গিয়ে সব মিডিয়া শো করছে। তো এটা জিনিস হয়ে এটা কালকে যা হয়েছে এটা খুব খারাপ হয়েছে, এর জিনিস হওয়া দরকার নেই। এই মমতা সরকার এর জিনিসটা খুব খারাপ করছে। এটা টিচারদেরকে মারা উচিত ছিল না, এইভাবে মারেছে, এটা উচিত ছিল না মারা। ওরা কি ওরা শিক্ষক, ওরা কি গুন্ডা নাকি? ওরা টিচার, ওদের সম্মান দেওয়া দরকার ছিল, ওদেরকে লাত মেরেছে, জিনিসটা খারাপ। মমতা সরকারের জিনিস খারাপ করছে। কতটা আপনারা পারবেন এদেরকে যোগ্য সম্মান ফিরিয়ে দিতে আপনার আন্দোলনে? আমরা রাহুল গান্ধী আমাদের দেখেছে, রাহুল গান্ধী এদের শিক্ষকদের নিয়ে আজকে আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্টকে যে ইন্ডিয়ান প্রেসিডেন্ট আছে তাকে চিঠি দিয়েছে, রাহুল গান্ধী আমার চিঠি দিয়েছে। রাহুল গান্ধী আমাদের টিচারদের সঙ্গে আছে, এগ্রিদের সঙ্গে আছে। আমরা কংগ্রেস আছি, আমরা আগামী থাকবো। আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারও আমরা আছি, সঙ্গে আছি। আমাদের নেতা রাহুল গান্ধী আমার চাকরিদের সঙ্গে আছি। আগামী দিন এই যে আজকে যে প্রোগ্রাম ঘটা হয়েছে ছোটোখাটো আমরা কলেজ ঘোরা করেছি, আগামী দিন এটা আমরা এটা বলে দিয়েছি, নবান্ন আমরা অভিযান করবো, এটা আমাদের বলার আছে। আপনার নামটা? हमारे इंतखाब वक्त जनरल सेक्रेटरी वेस्ट बंगाल प्रदेश कांग्रेस कमेटी ऑफिस। बहुत कलकत्ता पुलिस भी बहुत गलत काम किया है। आज ममता बनर्जी का राज में आज 13 साल नौकरी करके सब 2011 का नौकरी था, अभी सबको निकाल दिया। और पहले देखिए इसका सरकार में ममता बनर्जी का सरकार में क्या हो रहा है। आज जो 25,000 26,000 का जिसका जो नौकरी चल गया है उसका आंदोलन में उतरा, उसको आज लाठी मारा जा रहा है, लात मारा जा रहा है। और ये ममता सरकार में देखिए क्या हो रहा है, टीएमसी का सरकार में क्या हो रहा है। और यही कहना चाहते हैं, इस वजह से हम लोग आज हम लोग एक तो आंदोलन किए थे, हम लोग एक मिছিল निकाले थे कॉलेज स्ट्रीट से, कॉलेज स्ट्रीट घिराव किए और प्रतिवाद किए। सरकार का बारे बहुत दुहाई दिए, कलकत्ता पुलिस के बारे बोले, जो कलकत्ता पुलिस जो किया है, लात मारा, पड़ाका मारा, और उसके बाद में बहुत गंदा काम हुआ है। और ये पूरा पश्चिम बंगाल के पूरे आवाम से कहना चाहते हैं कि देखिए टीएमसी सरकार क्या कर रहा है। ममता बनर्जी बोलती है क्या हो रहा है, क्या देखिए क्या हो रहा है पश्चिम बंगाल में, ये ममता का सरकार में, यही बोलना चाहते हैं। तो अपने नाम क्या? मोहम्मद आलमगीर। দেখুন সারা ভারতবর্ষে যেভাবে বিজেপি যে সরকার এবং বিজেপি দলটা
যেভাবে দুটো কমিউনাল পোলারাইজেশন প্রথম কথা, এবং শুধু কমিউনাল পোলারাইজেশন নয়, উচ্চবর্ণের দ্বারা এখনও দলিতদের উপর অত্যাচার চলছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে হিন্দি বলয়ের, এবং জাতপাতের ভিত্তিতে নিম্ন জাতির উপর অত্যাচার চলছে। সেই একই ধারায় একটু অন্য রূপ নিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমাদের বাংলা কিন্তু অন্য ধাঁচের ছিল। এই বাংলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের নাম আমরা সর্বাগ্রে বলি, কিন্তু তারও আগে নেতাজি সুভাষচন্দ্রের যিনি গুরুদেব দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি কিনা একজন কোটিপতি মানুষ হয়ে তার সব কিছু দান করে দিয়েছিলেন, এমনকি নিজের যে ভূমিটা ছিল বা তার যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে দান করেও আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে পোশাকটা দেখি অনেকটা সেই মহাত্মা গান্ধীর মতো একটা সাদা পোশাক পরা, এবং সেইভাবেই তিনি সমস্ত কিছু দান করেছিলেন সমাজের জন্য। এদের মধ্যে কখনোই নেতাজি সুভাষচন্দ্রের আমরা ইতিহাস জানি, এখন নেতাজি সুভাষচন্দ্রের নামে নানা রকম বিকৃতি করে চালানো হয় আর কি, যে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই কমিউনাল ফোর্সের বিরোধী ছিলেন, তীব্র বিরোধী ছিলেন। তার যে ফোর্স ছিল, অর্থাৎ যেটাকে আমরা বলি আজাদিন বাহিনী, সেখানে যেমন সর্বাগ্র যে নেতারা যারা ছিলেন তাদের মধ্যে হিন্দু ছিলেন, মুসলিম ছিলেন, মহিলা ছিলেন, পুরুষ ছিলেন, সবাই মিলে কিন্তু সেই বাহিনী গড়ে উঠেছিল। আমাদের বাংলার সংস্কৃতিটা সম্পূর্ণ আলাদা। রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এবং এই বাংলার বুকেই কিন্তু বারবার ছুটে আসতেন মহাত্মা গান্ধী। সে সময় মহাত্মা গান্ধী শুধু জওহরলাল নেহরু নয়, জওহরলাল নেহরু তখনও খুব ইয়াং, যেরকম নেতাজিও ছিলেন প্রায় সমবয়সী তারা। তার পিতা জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু এখানে এসেছেন বহুবার, এবং তারা এখানে রাজনীতি করেছেন। আমাদের এই ঐতিহাসিক যে আলিপুর যে জেলখানা, এটা কিন্তু একটা ঐতিহাসিক জেলখানা, এখন ওখানে একটা মিউজিয়াম হয়েছে, আমরা অনেকে জানি না, আমরা অনেকে যাইও না। সেখানে গেলেও কিন্তু আমাদের এই বাংলার ইতিহাস অনেকটা জানা যাবে। আমরা কি হয়েছে এখানে মূল ঘাটতিটা যেটা হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে সময়ের ব্যবধান, আর একটা হচ্ছে আমরা ঠিকমতো ইতিহাস চর্চা করি না, ইতিহাস বিমুখ আমরা বাঙালিরা। নাহলে আমাদের যে ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস, সেই ইতিহাস বোধ যদি আমাদের মধ্যে থাকতো, তার ভ্যালু যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে কখনোই কিন্তু বাংলাতে যে এইভাবে কমিউনাল ফোর্স আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে, এটা কখনো সম্ভব ছিল না। যদিও এখনও অবধি প্রত্যাখ্যাত হচ্ছে, কিন্তু আমাদের স্বীকারপ্রণীত দোষ নেই যে কিছু মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া, আপনারা অনেক ভালো কাজ করছেন, আপনারা খুঁজে খুঁজে আমাদেরকে বার করছেন, আমাদের কথা শুনছেন, লোককে শোনাচ্ছেন, কিন্তু মেন স্ট্রিম মিডিয়া, এই যে বাণিজ্যিক মিডিয়াগুলো, তারা কিন্তু লাগাতার প্রচার করে যাচ্ছে যে একটা দ্বিমেরু তত্ত্ব, যে একদিকে হচ্ছে যেন পশ্চিমবাংলার রাজনীতিতে একমাত্র বিজেপি এবং তৃণমূল, এছাড়া আর কারোর কোনো অবস্থানই নেই। কিন্তু তার বাইরে আমরা জানি বহু সংখ্যক মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের, কংগ্রেস এবং বামপন্থীদেরও পতাকা তলে দাঁড়িয়ে কিন্তু তারা আন্দোলন করছে নানাভাবে, কিন্তু সেই আন্দোলন কিন্তু প্রচার পায় না। এটাই হচ্ছে খুব দুঃখের কথা। মাত্র নিজের পিঠ বাঁচাতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এই 26,000 শিক্ষকদের ডেকে তাদের আশ্বস্ত করলেন যে তাদের চাকরি যাবে না, সে দেখবে। সমস্ত শিক্ষকদের উপর তার দরদ উতলে পড়বে। কিন্তু দেখা গেছে সেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও দেখা গেছে এই শিক্ষক শিক্ষিকাদের রক্ত ঝরতে দেখা গেছে। হ্যাঁ, সেটা তো উনি ভিতরে কলকাঠি নাড়ছেন, বাইরে মারপিট করছে। এরা যোগ্য কি অযোগ্য সেই প্রমাণ কে দেবে? রাজ্য সরকার তো দিতে পারেনি, সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে, তার জন্য সিবিআই হয়েছে, কিন্তু তারা সেই যোগ্য অযোগ্যর মাপকাঠি নির্ধারণ করতে পারলো না। আর সেদিনে মারামারির কারণ একটাই, যে সেখানে কিছু লোক যোগ্য সার্টিফিকেট নিয়ে ঢুকে যাচ্ছে, কিছু শিক্ষক তারা বলছে আমরা ঢুকতে পারছি না, আমাদের কেন বাধা দেওয়া হচ্ছে? আমি যোগ্য নয় এ কথা কে বলল? আমি যোগ্য, তো আমি বেস্ট, আমি সেরা। তা এই যে বিভাজন ঘটিয়ে দিলেন তিনি, এইটা একটা নির্লজ্জতম একটা কাজ, যে একজন নেত্রীর পক্ষে সম্ভব করা মানায় না। তিনি তার লোক। আমি পথ চলতি মানুষদের কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমরা ঘরে বসে থাকতেও তো পারি না। 26,000 শিক্ষকরা কালকে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের ডিসিশনে নিজের চাকরি হারালো। একবার ভাবুন, আজ যদি আমরা প্রোটেস্ট না করি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আগামী দিনে আমরা কেমন নিজেকে নিয়ে আয়নার সামনে মুখ দেখাবো? যদি ইতিহাস প্রশ্ন করে, ভবিষ্যৎ যদি কোনোদিন প্রশ্ন করে আমাদেরকে যে তোমরা কি করছিলে, আমরা তো প্রোটেস্ট করছি, আমরা অবিলম্বে
যারা যোগ্য তাদের চাকরি চাই। আজকে যদি ওই চিটিংবাজ তৃণমূল দলের নেতা মন্ত্রীরা যদি ঘুষ খেয়ে চাকরি না দিত অপদার্থদেরকে, যারা যোগ্য না, তাহলে আজকে কিন্তু এই দিনটা দেখতে হতো না।